আত্মীয় স্বজন কিন্তু স্বজনরা কিন্তু এখানে আসছে। আমরা সে কিন্তু আমরা দেখছি আমাদের সেই অফিসার, আমাদের সেই অফিসার টাঙ্গাইলের গৌরব, টাঙ্গাইলের গৌরব। ওর সাথে আমার পরশুদিন কথা হয়েছিল। পরশুদিন ফোন দিয়েছিল, আমার বললো যে কি আব্বু খাইছো, খাওয়া দাওয়া করছো? বলে হ্যাঁ খাওয়া দাওয়া করছি, এখন শুইতেছি। পরে জিজ্ঞাসা করলাম বাবা তুমি খাইছো? বলে হ্যাঁ খাইছি। কি খাইছো? ভাত খাইছো? কি দিয়ে খাইছো? বললো যে মাংস দিয়ে ভাত খাইছি। এই তো ওই দিন আর এরপর কথা নেই। কালকে ওর মার সাথে একটু কথা হয়েছে, ওই যে অপারেশনে যাইবো বলে, তার আগে ওর মার সাথে কথা হয়েছে। আমি ঘুমিয়ে পড়ছিলাম, হয়তো রাত্রি 11টার দিকে বা 11:30 হবে ওই কারণে। এই পর্যন্ত সকালবেলা আমার ফোন দিয়ে সেটা অপরিচিত নাম্বার, জিজ্ঞাসা সালাম দিলাম, এরপরে জিজ্ঞাসা করলাম যে আপনি কি? পরে বললো যে আমি চিটাগাং থেকে বলছি, আমি তানজিমের বাবা। বলে তো রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখানে সিরিয়াস পর্যায়ে, মানে আপনি আসেন, আপনারা আসেন। কোথায় আসবো? চকরিয়া। চকরিয়া। এবারে আমরা 6টার সময় বাইরে গেছি। 6টা 3 মিনিট আগে বললে ওই ওর মা তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, আমি খালি প্যান্টটা পরে বললাম যে চলো যাই, সাথে সাথে বাইরে গেছি। পরে আবার ফোন দিছে প্রায় 7টা 7:45 দিকে। ফোন বললো যে আপনি কোথায়? আমি বললাম যে আমি তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি গাড়িতে। বললো যে আপনি বাসায় যান, ব্যাক করেন, আমরা আসতেছি। পরে তখন বললাম যে ভাই আপনি ভালো করে বলেন তো ঘটনা কি? বললো যে ভাই এটা তো যেটা বাস্তব, আমরা বহুত চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছি। আমি এখন ওকে নিয়ে আমি জোহরের আগে পরে চলে আসতেছি, আমরা বাসায় থাকি, ফোনটা কাছে রেখে। এই শেষ কথা। আর কোনোই না। আল্লাহ আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল, আমার এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটা মাত্র ছেলে, আমার তো আল্লাহর কাছে দিছি। এখন আল্লাহ জানি বিচার করে, আর দেশের সরকার আছে, ওদের বিচারের আওতায় না বিচার করবে। আমি আমার ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে কি দিয়ে কি হলো, কি করলো, এগুলা বিচারের আওতায় এনে আমার ছেলের সুষ্ঠু বিচার করতে হবে। আমি এটা চাই, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমি এগুলোর বিচার চাই। আমার ছেলে কি হইলো, আমি কোন সান্ত্বনায় বাঁচবো? আমার ছেলে কি হইলো, কি করলো, কিভাবে? আমার 9টার সময় কথা হয়েছে, আমার শোনায় আমারে কইছে, আমি ফোন দিছিলাম, ফোন প্রথমে 1 মিনিট পরে ফোন ধরে আম্মু ভাত খেয়েছো? আমি জি। আম্মু কি করো? আমি বসে আছি। তুমি? আম্মু কি অপারেশনে যাব? আমি বাবা দেখে শুনে জি আম্মু দোয়া কইরো। এই আব্বু কোনে? আমি আব্বু নামাজে গেছে। আব্বুরে বললো আমি ফোন দিছিলাম, তারপর থেকে আর কোনো ফোন নাই, আর কোনো ফোন নাই। দামা চাপা চাই না, আমি কোনো দামা চাপা চাই না, আমি সুষ্ঠু বিচার চাই। আমি শিক্ষক মানুষ, আমি শিক্ষক, আমার ইলিগাল, আমার ভিতরে আমি লিগাল সবকিছু আমি চাই। আমি আমি কোনো ইলিগাল ভাবে আমার সন্তান আমি মানুষ করি নাই। আমি আমার সন্তান আমি দেশের জন্য, দশের জন্য, সবকিছুর জন্যই আমি দিয়েছিলাম, আমার দেশের জন্য, আমার ছেলের জন্য। এখন কেন কি দেখি হলো সেটা তারা করুক, দেখুক, আমি এটা চাই। আমি হ্যাঁ,
বিজয়কে ঘিরে আপনাদের কি স্বপ্ন ছিল? আরে আমার আমার ছেলে দেশের সুপ্রতিষ্ঠিত বড় একটা কিছু করবে, দেশের জন্য করবে, ওর জন্য করবে, দশের জন্য করবে, আমাদের জন্য করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার ছেলে নিয়ে আমার এই ধরনের স্বপ্ন ছিল বিধায়ী। আমার ছেলে ক্যাডেট কলেজের ছাত্র ছিল। আমার ছেলে ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে বের হয়েছে, বের হয়ে আমার ছেলে এখানে যোগদান দিচ্ছে। হ্যাঁ, আমার এই ছেলে আমার, আমি মনে করি আমার ছেলের উপর অনেক অবিচার হয়েছে। আমার ছেলেকে ছুটি দিতে চায় নাই কখনোই, আসলেও জোর করে নিয়ে নিছে। আমার ছেলে আসলেও কয়েকদিন থাকলে তাকে ফোন করতে যাওয়ার জন্য, আহারে আমার ধন আমার কাছ থেকে ছিঁড়া নিছে। আহারে, আর আমি কইছি যে আমি ফোন দেই বাবা, আমি ফোন দেই, আমি ছুটি চাই না। আম্মা থাক থাক, আম্মা তোমার দিতে হবে না। আমার এইগুলো আমার সান্ত্বনা দিত, আম্মু ধৈর্য ধরো ধৈর্য ধরো, এইগুলো আমার বলতো। সর্বশেষ আমার ভাইয়ের সাথে 9:30টায় কথা হয়েছে আমার সাথে। আমার ভাই আমার কাছে লাস্টে সেমই পিঠা খাইতে চাইছে। ও কখনো এরকম ভাবে বলে না, কিন্তু ও তো ছোট মানুষ, মুখরোচক খাবার পছন্দ করে। ও আমার বলতেছে, মেসেজ দিছে 6টায়, আপু আমাকে সেমই পিঠা বানিয়ে খাওয়াবা? বলছে হ্যাঁ খাওয়াবো। কখন, তোমার কিভাবে খাওয়াবো? বলতেছি যে কখন খাবা? বলে যে আসলে ইনশাল্লাহ। ওর পূজার ছুটিতে আসার কথা ছিল, আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসবা ইনশাল্লাহ পাঠাবো। ঠিক এটা আমার মেসেজে কথা হয়েছে। তারপরে ও 9:30টায় আমার ফোন দিছে। ও অপারেশনে যাবে। নর্মালি ও যখন অপারেশনে যায় সবসময় আমাদের ফোন দেয়, আমাকে আর আব্বুকে আব্বুকেও দেয়। আম্মু আব্বুর সঙ্গে তো সবসময় কথা হয়, আবার আমি দূরে থাকি, আমাকে ফোন দেয়। ফোন দিয়ে ও সবসময় অপারেশনে যাওয়ার আগে বলে, আপু আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আর তোমরা আমাকে ফোন দিও না। কারণ নর্মালি ও যখন অপারেশনে যায় আমি আম্মু আমরা খুব টেনশনে থাকি। তো আমরা বারবার মেসেঞ্জারে ও কতক্ষণ আগে অ্যাক্টিভ আছে, কি টাইম আগে মানে মেসেঞ্জারটা ইউজ করছে, এটা আমরা দেখার চেষ্টা করি। তো আর ওকে বারবার ফোন দেই, মাঝে মাঝে ফোন দেই। এর জন্য ও চায় যে আমাদের কাছে একদম ভালোভাবে বলে যাইতে, যাতে আমরা ওর ফোন দিয়ে ডিস্টার্ব না করি। সব সম্ভবত সবসময় এরকম করে। তো কালকে এরকম লাস্টে ও বলতেছে যে আপু এরকম একটা ডাকাত, 6 সদস্যের একজন ডাকাত ধরতে যাব, আমাদের প্ল্যান হুট করেই হয়েছে, এতক্ষণ ধরে প্ল্যান গুছালাম, আর এখন হচ্ছে 9:30 বাজে, এখন আমাদের একটু প্রিপারেশন আছে। আমি বললাম যে তোমার সঙ্গে বন্দুক থাকবে, অস্ত্র থাকবে না ডাকাতদের যাবার? বলে হ্যাঁ আমাদের প্রোটেকশন তো আমাদের থাকবে, কিন্তু ওদেরও তো থাকবে। সাবধানে করো ভাইয়া, সাবধানে যাইও, সাবধানে করো। আর বলে যে আপু হচ্ছে দোয়া করো, আল্লাহ না করুক, মাফ করে দেও বলে নেই, বলছে দোয়া করো আপু, আল্লাহ না করুক। এইসব অপারেশনে তো আর কিছু বলা যায় না। আমি তখন বলছি দেখো প্লিজ এই কথা বলো না, তুমি এই কথা যদি বলো শুনেই তো মনটা খারাপ হয়ে যায়। তুমি যাইতেছো আল্লাহর নামে যাও, সাবধানে যাচ্ছ ইনশাল্লাহ। আপু ফোন দিও না, আমি সেফ জায়গায় যাইয়া তোমার আম্মুরে আমি ফোন দিয়ে জানাবো। ঠিক আছে তাই বলে ফোন রেখে দিছি। সকালবেলা তো 6টার দিকে হচ্ছে আম্মু ফোন দিয়ে বলতেছে আমাদের সিএমএইচে যেতে বলছে, আমাদের না মানে আম্মু আব্বুকে যেতে বলছে। তো আম্মু আব্বু যাবে, প্রিপারেশন নিচ্ছে। ওই টাইমে আবার 7টার দিকে বলছে যে হচ্ছে ওকে নিয়ে হেলিকপ্টারে নিয়ে আসতেছে। তার মানে তো বুঝাই যাচ্ছে। এখন কথা যে আসলে কি স্পট ডেথ হয়েছে নাকি এই 2-3 ঘন্টার মধ্যে তো কিছু একটা ঘটছে। ওকে নিশ্চয়ই সিএমএইচে নিছে বা ওইখানে বা নিতে দেরি করছে। আমাদের তো মনে অনেক কিছুই আসতেছে এখন। আর আমরা যতদূর জানি আমার ভাই হচ্ছে আপনার যে আর্মিদের যে টিমটা থাকে, যেটা হচ্ছে আপনার যুদ্ধ যায়, যে কোরটা আর কি, কোর বলে ওরা, সেটার মধ্যে ও না, ও খাদ্য করে। তো সেই হিসেবে সরাসরি ফিল্ডে ওর যাওয়ার কথা না, কিন্তু ওই রামুতে লাস্ট কয়েকবারই ও যাচ্ছে আসতেছে বিভিন্ন দেশের এই অরাজকতার পর থেকে বিভিন্ন টাইপের হচ্ছে আসা যাওয়া করতেছে। তো কিন্তু আমি যতদূর আমার সেন্সে যতদূর বুঝি, ওদের সবারই তো একটা কমান্ড থাকে, পুলিশদের একটা কমান্ড থাকে, আর্মিদের ফোর্সদের একটা কমান্ড থাকে। তো ওদের কমান্ডে বা ওদের প্ল্যানে একটা জিনিস থাকবে। তো আপনাদের প্রোটেকশন আছে, প্রোটেকশন হ্যাঁ নিচে হয়তো বা, কিন্তু আপনাদের একটা প্ল্যান, ও কিন্তু বলছো প্ল্যান রেডি করছে। তো ওর প্ল্যানে কিন্তু এটা থাকবে না যে ও একা আগায় যাবে, কিংবা ওর যদি ওই প্ল্যানের অনুযায়ী যদি ওকে কেউ ইনস্ট্রাকশন দেয় যে তুমি এরকম হলে তুমি একা যাবে, এটা ইনস্ট্রাকশন, ও যদি একা আগায় যেও থাকে, তাহলে ওটা আদেশ ছিল বা অর্ডার ছিল বলে গেছে। এখন যেমন নিউজ হইতেছে, শুনতেছে যে ও ইচ্ছা করে আগে গেছে, আমি এটা বিশ্বাস করি না। এটা আমি টোটালি বিশ্বাস করি না। হ্যাঁ এটার আপনারা তাহলে এটার প্রমাণ দেখান, বা ওর যে প্ল্যানটা হয়েছে, আমার যেটা গেছে সে তো গেছে, তো আমার তো সান্ত্বনা নিতে হবে। আমার একটা মাত্র ভাই, মানতেই পারতেছি না, একটা মাত্র ভাই, ঠিক আছে আমারও সান্ত্বনা নিতে হবে যে ওর নিজের
মানে ও আগে গেছে বা ওর ফল্টে ও মারা গেছে, যেটা যদি হয়ে থাকে এরকম, তাও একটা নিজের একটা সান্ত্বনা আছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না, এটা হওয়ারই কথা না। কারণ নর্মালি হচ্ছে ওরা সবসময় বলে সিও বা ওর যে সিনিয়র থাকবে, ও তো জুনিয়র, ও তো এখনো ক্যাপ্টেনই হয় নাই। আর এগুলাতে তো আপনার আর্মিরা যাবে বা ওর সিনিয়র লিড দিবে, ওর তো লিড দিয়ে ওর আগে যাওয়ার কোনোভাবে প্রশ্নই ওঠে না। ও একা কেন ইনজুর হবে, আর কেউ ইনজুর হবে না নিশ্চয়ই ওকে। হ্যাঁ, এমন হতে পারে না, আমার যেটা মনে হচ্ছে হয়তোবা এমন হতে পারে যে ওর সঙ্গে সিনিয়র অফিসাররা ছিলেন, হয়তোবা তারা ওকে ইনস্ট্রাকশন দিছে যে তুমি আগে যাও বা তুমি তাকে ধরো বা এই টাইপের। তা নইলে কারো ইনস্ট্রাকশন ছাড়া ও কেন একা আগে যাবে? আর সিনিয়র যারা, সে তো অভিজ্ঞ, সে তো জানে যে আমার ওখানে গেলে বিপদ। জুনিয়রদেরই তো মানুষ, এটা তো প্রোটোকল যে সবকিছুতে জুনিয়রদের আগে দেয় আগে দেয়। অবশ্যই আমি পুরো ঘটনাটা জানতে চাই, সত্যিটা জানতে চাই, প্রুফ সহ, যে আসলে হয়েছে কি। এই এক একজন এক এক কথা বলতেছে, আপনারা নিউজ একটা করবেন তো পত্রিকায় একটা আসবে বা অরসিওয়াই সে একটা বলবে বা আরেকজন আরেকটা বলবে, তা না, আমরা একদম সত্যিটা জানতে চাই যে আসলে ঘটনা এটা ঘটছে, তার জন্য যা যা প্রুফ থাকে আপনারা আমাদের ওইখানকার সিসিটিভি হয়তো বা থাকবে, রাস্তায় রাস্তায় তো থাকে, ওদের নিশ্চয়ই রাস্তায় হয়েছে বা বা আশেপাশে বাইশে, বা ওদের প্ল্যানটা দেখতে চাই। ঠিক আছে, দেখি ওর প্ল্যানে কোথাও কমেন্ট ছিল কিনা যে ও আগে যাবে, বা ও যে সত্যি আগে গেছে, আগে যাওয়ার পরে যে এটা হয়েছে সেটাই বা আমরা কিভাবে বুঝবো। সর্বশেষ কালকে 10:30-11টার দিকে কথা হয়েছে। ফোন করছে, এমনি ফোন করে আর কি, রাত্রেবেলায় ঘুমানোর আগে বা কোনো জায়গায়। ও ও আর আপুই বলছিল যে ভাইয়া কোনো জায়গায় অপারেশনে গেলে আমার একটা ফোন দিও। মানে এমনি দুষ্টাইম করে বলছি যে আমরা তো এরকম যাই টাই, ঠিক আছে। ওর যখন কালকে 10:30-11টার দিকে একটু ফোন করছে যে আপু একটা বড় অপারেশনে যেতেছি, এরকম ভারী অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি, ওখানে হলো ডাকাত ধরতে যাচ্ছি, ওখানে বড় একটা মিশন আছে, আপু আমার জন্য দোয়া করো আর আমার একটু মাফ করে দিও। এটাই ওর লাস্ট কথা ছিল। কিন্তু এই কথাটা যে ও কেন বললো যে আমার তুমি মাফ করে দিও, সেটা আমি বুঝতে পারতেছি। আল্লাহ, ও গত বুধবার দিন ঢাকা ছিল, বুধবার দিন ঢাকা ছিল। ও 13 তারিখে কমান্ডো ট্রেনিং এ যাবে। ও ডিসেম্বরে ও হচ্ছে গিয়ে ক্যাপ্টেন হবে। ওর মাত্র লাইফ শুরু, মাত্র 22 বছর বয়স ওর। ওর তো কেরিয়ার মাত্র শুরু। সেইভাবে এটা মাইনা নেওয়া যায় না, এটা আমরা মাইনা নিতে পারতেছি না কোনোভাবে। আর যেখানে মারা গেল ওখানে তো আরো অনেক কিছু হওয়ার কথা ছিল, ও একা শুধু শুধু ইনজুর হলো কিভাবে? এটা মনে কপালে ছিল। এত কম হাইট নিয়ে একজন আসছে, আসলে এটা আমি এটা মাইনা নিতে পারতেছি না। এটা আমার ফ্যামিলি, এটা আমার, ও আমাদের ফ্যামিলি একটা সম্পদ ছিল। একটা আর্মি অফিসার তৈরি করা একটা শেখার ব্যাপার। ও 7 থেকে হলো বাসার বাইরে, 7-এ পাবনা ক্যাড কোর্স থেকে পাশ করছে। ক্যাডের লাইফ তো এমনি তো আর্মিটার লাইফের মতোই, ও আমাদের সবার মতো কিন্তু স্বাভাবিক লাইফ না। ও এখনো আসলে বাচ্চাদের মতন খাইতো না, হাত তুলে দিয়ে খাওয়াই দিতে হইতো। আমার বাচ্চা ওর ঘাড়ে চড়ে বসে থাকতো, সারাদিন ঘাড়ে চড়ে বসে থাকতো। একটা বাচ্চা যেরকম মনোভাব, ওর মনোভাবটা ঠিক এরকম ছিল, কিন্তু খুব সাহসী ছিল। আমার আসলে আর কিছু নাই আসলে ভাই, কি চাবো ভাই? এটা মনে হয় যে কপালের বেশি, নাহলে আর্মিতে কখনো শুনি না তার মধ্যে কেউ এইভাবে মারা গেছে। এইভাবে মারা গেল, আসলে এটা কপাল, ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। নির্জন, ও যখন অনেক ছোট তখন ওদের বাসায় আমার ব্যক্তিগতভাবে যাতায়াত ছিল। ওর বাবা দেলাওয়ার হোসেন, ওর মাও একটা স্কুলে টিচার ছিলেন, ওর মার সাথেও একটা ভালো সম্পর্ক ছিল, আমার যাতায়াত ছিল। ও তখন ছোট ছিল, ওকে আমরা ছোটবেলাতেই দেখেছি। ও বিন্দাস স্কুলেও পড়েছে, পরবর্তীতে ও পাবনা ক্যাডেটে চলে যায়। তারপরে আসলে ওইভাবে ওর সাথে এরকম যোগাযোগ ছিল না। পরবর্তীতে আস্তে আস্তে ওর বাসায় হয়তো যাতায়াত হয়েছে, কিন্তু অতটুক হয় নাই। কিন্তু আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা আমার এলাকায় এবং আমার এলাকার খুব ভালো একটা ছেলেও, ওর মৃত্যুতে আমরা আসলে অনেক কষ্ট পেয়েছি। এবং ওর যে চলাফেরা ছিল, ওইভাবে আমাদের এলাকায় ওরকম কারোর সাথে ওরকম কোনো চলাফেরা ওরকমভাবে ও করে নাই। কিন্তু ও একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, এবং আমি যতটুকু জানি ও ব্রিলিয়ান্ট একজন অফিসার হিসেবে আস্তে আস্তে ওর কর্মজীবনটা শুরু করেছিল। আমরা আসলে গভীর শোকাহত।
ওর পরিবারকে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই। আর যে বিষয়টা হচ্ছে এই অল্প বয়সেও আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমরা এলাকাবাসী হিসাবে আমরা আসলে মেনে নিতে পারছি না। অনেক কষ্টদায়ক, দুঃখজনক। ছোট সময় থেকে আমি জানি খুবই ভালো মেধাবী ছাত্র, লেখাপড়া খুবই মনোযোগ ছিল এবং আর আব্বা আমারও খুব স্বপ্ন ছিল বড় হয়ে লেখাপড়া শিখে একটা কিছু করবে, সেই দিকেই ও এগিয়েছিল ইনশাল্লাহ। মোটামুটি লেখাপড়া এবং পাশাপাশি যেটা করতেছে, যে জবটা পাইছে, আমরা সবাই মানে আমাদের বংশ, আমার একটা ছোট ভাই, আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই, ঠিক আছে, আমরা ওর নিয়ে অনেক গর্ববোধ করতাম। আজকে আল্লাহ ওরে নিয়ে গেছে, আমরা আমাদের মনের বুঝতে পারছি না কিরকম লাগতেছে, যে এটা আমরা আমি বইলা বুঝতে পারবো না। এক কথা, ছেলে খুবই ভালো, আর বাপ মা ফ্যামিলি অলরাউন্ডার সবাই ভালো, ফ্যামিলির মধ্যে কেউ কোনো খারাপ রিপোর্ট নেই, ঠিক আছে। খুবই শান্তশিষ্ট এবং ভদ্র একটা ছেলে, আর পিতামাতা খুবই ভদ্র, ঠিক আছে। উনি অস্ত্রসহিত ছিলেন। উনি ওই ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন, চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে, ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, আনফর্চুনেটলি বাঁচানো যায় না। আমরা সর্বোচ্চ আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমাদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের একটা অত্যন্ত সাহসী কর্মঠ দক্ষ একজন অফিসারকে হারিয়েছি, খুব সহজে এটা আমরা ছাড়ব না। এইটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল, এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে। সো ও যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য, যেটা আমরা করে থাকি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। সাহসী ছেলে, সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল, চলে যায় যখন জাপটে ধরেছিল তখন সে ইয়ে করেছে। এখানে অন্যরা এইখানে ছিল না, অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে, এর মধ্যে তাকে 3টা কোপ দিয়ে ফেলেছে। ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ পড়ে গিয়েছিল, শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয়, ফলে তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে। আমরা 6 জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। হামলাকারী একজন আছে, এখন বোঝা যাচ্ছে না, যারা পিছনে যারা ধরেছে এটা আমরা দেখে বলতে হবে। হামলাকারীদের মধ্যে অবশ্যই হামলাকারীদের অংশ হিসেবে আমরা 6 জনকে আমরা ধরেছি। আমরা তো এখানে এসেছি তার সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি। আমরা অত্যন্ত সাহসী অফিসার হারিয়েছি, আমরাও দুঃখিত। এই তো আমরা বলেছি ওনাদের সাথে, এই তো আর কি। বিমানে রয়েছে বলে আহ যায়, আমরা বাসায় না আহ যায়, চাবি দেওয়া বিমানে বলে রয়েছে যে ব্যাপক বসে
Thank you.